বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাম শোনেননি এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া যাবে না। তার কণ্ঠে মহালয়া না শুনে আমাদের বাঙালিদের দুর্গাপুজোর সূচনাই হয় না। তিনি যেমন একাধারে ছিলেন বেতার সম্প্রচারক, অভিনেতা, নাট্যকার এবং নাট্য পরিচালক, অন্যদিকে তিনি ছিলেন একজন লেখকও। আজ শোনাব সেই স্বনামধন্য ব্যক্তি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের লেখা একটি ভূতের গল্প, হানাবাড়ির খপ্পরে। চলুন গল্পটা শুরু করা যাক। আজকের গল্প আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাগবাজারে গোবর্ধনের বাড়িতেই আড্ডাটা আমাদের প্রায় জমত। গোবর্ধন বড় লোক নয়, অতি সামান্য গৃহস্থ। একটি ছোটখাটো কারখানা চালায়, আর চালায় এই আড্ডা। আপনজনদের দেশে রেখে একটি বন্ধুর বাড়ির বৈঠকখানা ভাড়া নিয়ে সে থাকে। সেই বৈঠকখানায় আড্ডা দিতে আসে হরেক রকমের মানুষ। বড় রাস্তার ঠিক ধারেই ঘরখানি। সন্ধে হতে না হতেই গোবর্ধন ধুনো গঙ্গার জল দিয়ে আড্ডার উদ্বোধন করে। তারপর একে একে লোক জমায়েত হতে থাকে। সেখানে আসে গাইয়ে বাজিয়ে, উকিল, ব্যবসাদার, ডাক্তার ও আরো নানান ধরনের লোক। বৈঠকখানার একটি কোণে চায়ের জল চড়ানোই থাকে। মাঝে মাঝে আড্ডাধারীদের পয়সায়, মাঝে মাঝে বা গোবর্ধনের খরচায় চা, মুড়ি, বেগুনি, ফুলুরি আসে। আর সেই বস্তুগুলির সদ্ব্যবহার করতে করতে দুনিয়ার যাবতীয় বস্তু নিয়ে আলোচনা শুরু হয়। গোবর্ধনের সময় সময় চায়ের খরচ বেড়ে যায়, কিন্তু তাতে তার দুঃখ নেই। 5টা লোক এসে তার ভাঙা তক্তপোষে বসে যে গল্প গুজব করে যায়, এতেই তার আহ্লাদ ধরে না। আষাঢ়ের সন্ধে, তার উপর আবার ছুটির দিন। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ঘরের মধ্যে কুণ্ডুমশাই তার নেয়াপাতি বুড়িটি নিয়ে গোপাল ঘোষের সঙ্গে গীতার চর্চা করছেন। কেষ্ট আর মাখনলাল পাড়ার কবরেজ মশাইয়ের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছে। গোবর্ধন চা করছে। এমন সময় বৃদ্ধ সন্তোষবাবু সেখানে ছাতি নিয়ে ঢুকলেন। সন্তোষবাবু প্রবেশ করতেই সকলে আলোচনা বন্ধ করে তাকে সাদর অভ্যর্থনা জানাতে ব্যস্ত হয়ে উঠলেন। ব্যস্ত হওয়ার কারণ ছিল, সন্তোষবাবু এলে আড্ডাটা জমত খুব। যেহেতু সন্তোষবাবু এমন সব উদ্ভট খবর আনতেন যা কেউ বিশ্বাস করত না মোটেই, কিন্তু মজাদার বলে সেগুলো শুনতে ভালো লাগতো সবারই। সন্তোষবাবুকে আসতে দেখে কুণ্ডুমশাই বললেন, বসুন বসুন সন্তোষবাবু, নতুন কি খবর আছে বলে ফেলুন। সন্তোষবাবু চোখ দুটি বড় করে বললেন, মশাই, আজ একটা আশ্চর্য ঘটনার কথা শুনে এলুম। আমাদের পাশের বাড়িতে একটি বউ হঠাৎ মালকোচা মেরে তার শ্বশুর, দেওর আর স্বামী তিনটে ষণ্ডাকে ঘুষি মেরে শুইয়ে দিয়েছে। হই হই কাণ্ড। ঘোমটা দেওয়া বাড়ির বউ, তার গায়ে হঠাৎ অসুরের শক্তি কি করে এলো রে বাবা! পাড়া প্রতিবেশী সবাই ছুটে এলো। আমাদের বাড়ির ছেলেগুলোও গিয়েছিল। তারা এসে বললে, বাবা, তার কাছে এগোয় কার সাধ্যি! অনবরত হিন্দিতে বলছে আর তাল ঠুকে ঠুকে সকলকে চ্যালেঞ্জ করছে, आओ हमारा साथ, कौन लड़ेगा, आओ, एकदम जान में खत्म कर देगा। তাই শুনে ডিগডিগে গুলো সবাই পালিয়েছে। এখন 7টা জোয়ান এসে তাকে কোনো মতে দড়ি দিয়ে বেঁধে রেখেছে বটে, কিন্তু চিৎকারে লোকের কান ঝালাপালা হবার উপক্রম। গোবর্ধন হাঁ করে বলে উঠল, বলেন কি? কুণ্ডুমশাই, ভোপাল ঘোষ, দেবেন উকিল সবাই খবরটা শুনে গা ঝাড়া দিয়ে উঠে বসলেন। সন্তোষবাবু বলে চললেন, এখন পুলিশ, ডাক্তার সব এসেছে, কেউ কিছু করতে পারছে না। ভোপাল ঘোষাল বললে, বোধহয় পাগল হয়ে গেছে হঠাৎ। পাগলদের গায়ে খুব জোর হয় শুনেছি। সন্তোষবাবু বিরক্ত সুরে বলে উঠলেন, দত্তর পাগল,
একটা বউ পাগল হলে বাড়ির লোক সামলাতে পারতো না? কুণ্ডুমশাই হেসে বলে উঠলেন, একটা স্ক্রু আলগা থাকলে সামলানো মুশকিল, তার উপর যদি আবার বউয়ের মাথা খারাপ হয়, তাহলে তো সাত গোষ্ঠীর কেউ সামলাতে পারবে না। সন্তোষবাবু প্রতিবাদ করে বলে উঠলেন, আরে মশাই, পাগল নয়, পাগল নয়, ভূতে ধরেছে। শোনা গেল বাড়ির পাশে একটা পোড়ো বাড়ির উঠোন আছে, সেইখানে আগে নাকি কুস্তির আখড়া ছিল। বউটা জানতো না, দুপুরবেলায় সেখানে খড়ঝাট দিয়ে জঞ্জাল ফেলেছিল। তারপরে এই ব্যাপার, কোন বেটা পালোয়ান ভূত কাঁধের ওপর চেপে বসেছে। ভোপাল বলে উঠল, যত সব বোগাস ব্যাপার, ভূতে ধরেছে না ছাই, হিস্টিরিয়া টিস্টিরিয়া হবে। সন্তোষবাবু কথাটায় আহত হয়ে বলে উঠলেন, আমি জানি, আমি বললেই সেটা বোগাস ব্যাপার বলে আপনারা উড়িয়ে দেবেন, কিন্তু এ আর অপরের মুখ থেকে উড়ো খবর শুনে আসা নয়, খাস আমার বাড়ির পাশে স্বচক্ষে দেখে আসা খবর। একে বোগাস বলেন তো আমি আর কি বলবো, বিশ্বাস না হয় আমার সঙ্গে গিয়ে দেখবেন, চলুন। মেয়ে ছেলে কি চোখ পাকিয়ে এক একটা রদ্দায় সবাইকে কাত করে ফেলছে। কুণ্ডুমশাই হঠাৎ সন্তোষবাবুকে সমর্থন করে বলে উঠলেন, না, আজকের ঘটনাটা অবিশ্বাস করার মতো নয় ভোপাল। এরকম হতে পারে, ভূতের ভর হলে অতি প্যাংলা লোকও থরহরি কাঁপিয়ে দিতে পারে। বউটাকে হয়তো ভূতেই ধরেছে। ধুর, ভূত ফুত সব বাজে। ভূত যদি থাকেও, তাহলে সে কখনো মানুষের অনিষ্ট করতে পারে না, কারণ তোমার আমার মতো দেহ ধারণের ক্ষমতা ভগবান তাকে দেননি। সন্তোষবাবু একটু উষ্ণস্বরে বললেন, দেহ ধারণ না করেও তারা অন্যের দেহের ভিতর ঢুকতে পারে না বলছেন? গোপাল নির্বিকারভাবে বললে, আমার তাই ধারণা, ভূত মানেই মনের ভুল। চিরকালের সহজাত সংস্কার থেকে মানুষের মনে ভয়ের উৎপত্তি হয়, তাই থেকে মানুষের মনে নানা ক্রিয়া প্রতিক্রিয়া ঘটতে পারে। লোকে সেইটাকে ভূতে ধরেছে টরেছে বলে, আসলে ওটা মনের একটা বিকৃত অবস্থা। গোবর্ধন এতক্ষণ কোনো কথা কয়নি। সে কিন্তু এবার বলে উঠল, না ভাই ভোপাল, মনের অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কারণ আমি কয়েকটা ঘটনা জানি যা নিছক ভূতের ব্যাপার। গোপাল চায়ের একটা পেয়ালায় খানিকটা চা ঢেলে নিয়ে বলে উঠল, ও আমিও অনেক জানি, বলি নিজে কখনো ভূত দেখেছ? না, তা দেখিনি, তবে লোকের মুখে শুনেছি, তারা নিজেরা দেখে এসে বলেছেন। ভোপাল বললে, থামো, ওই কথাই সবাই বলে, কেউ নিজের চোখে কিছুই দেখেনি, শুধু শুনেই এসেছে। গল্প যখন খুব জমে উঠেছে, ঠিক এই সময় দীনেশবাবু বলে আমাদের এক পুরনো বন্ধু সেখানে প্রবেশ করলেন। তার সঙ্গে এলেন একজন কোট প্যান্ট পরিহিত প্রৌঢ় ভদ্রলোক, অতি সৌম্য মূর্তি ও লম্বা চওড়া মানুষটি। পরিচয় জানা গেল, ভদ্রলোক দীনেশবাবু খুবই পরিচিত একজন ডাক্তার, দক্ষিণ কলকাতায় থাকেন। এইদিকে কোনো বৈষয়িক কাজে এসেছিলেন। হঠাৎ দীনেশবাবু আমাদের আড্ডাটাকে দেখাবার জন্য তাকে জোর করে টেনে এনেছেন। দীনেশবাবু আলাপ করিয়ে দিতেই সকলে তাকে নমস্কার জানিয়ে হাসি মুখে অভ্যর্থনা করল। যে প্রসঙ্গ চলছিল সেটা আগন্তুকের সামনে চালানো ঠিক সঙ্গত হবে কি হবে না ভাবতে ভাবতে সবাই চুপ করে গেলেন। কিন্তু দীনেশবাবুই একটা সিগারেট ধরিয়ে হঠাৎ বলে উঠলেন, কি সবাই চুপচাপ হয়ে গেলেন কেন? আমি ডাক্তার মুখার্জিকে নিয়ে এলুম আমাদের বাগবাজারের আড্ডা দেখাতে, আর সেই আড্ডাধারীরাই চুপ হয়ে গেল। গোবর্ধন সহাস্যবদনে বলে উঠল, না, এই আজে বাজে ভূতের গল্প হচ্ছিল, আপনারা আসতে। গোবর্ধনকে কথা শেষ না করতে দিয়েই দীনেশবাবু বলে উঠলেন, আরে ও তো খুব ভালো বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, থামলে কেন, চালাও। সেই সময় ভোপাল হঠাৎ বলে বসলো, না না, ওসব আজে বাজে কথা, ওই নিয়ে শুধু সময় নষ্ট করে লাভ নেই, তার চেয়ে পলিটিক্সের আলোচনা ঢের ভালো, সময় না কাটলেই লোক ভূতের গল্প করে, বুঝছেন না? দীনেশবাবু গম্ভীর হয়ে বললেন, ভোপাল,
তুমি ভূত বিশ্বাস করো না মোটেই? ভোপাল সহাস্যে বললে, বিলকুল না। দীনেশবাবু ডাক্তারবাবুর মুখের দিকে একবার চেয়ে বলে উঠলেন, এ বলে কি মশাই, আপনার সেই কাহিনী শুনলে তো এরা থ হয়ে যাবে। ডাক্তার মুখার্জি ও প্রসঙ্গ চাপা দেবার অভিপ্রায় বলে উঠলেন, না না, ও বিশ্বাস না করাই ভালো। কেন আবার ওসব আলোচনা, অন্য বিষয় চলুক না। দীনেশবাবু বললেন, না মশাই, এরা ভূত বিশ্বাস করে না, এ তো মেনে নিতে পারা যায় না। আপনি অন্তত তা স্বীকার করবেন না নিশ্চয়ই? ডাক্তার মুখার্জি একটু চিন্তিতভাবে বলে উঠলেন, দেখুন, ভূত সত্যি আছে কি নেই ঠিক বুঝি না। বিজ্ঞান ও যুক্তি বলে ওসব চোখের ভ্রম, কিন্তু আবার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখি উল্টো এক রহস্য। হয়তো ভুলই হবে, কে জানে। ও সত্যিই একটা মিস্ট্রি। যাক, ও প্রসঙ্গ থাক। ডাক্তার মুখার্জির কথা বলার ধরনে সকলেই বুঝতে পারলে একটা কি ব্যাপারে তিনি চেপে যেতে চাইছেন। তাছাড়া দীনেশবাবু বলেছিলেন, সে ব্যাপার শুনলে থ হয়ে যাবে। সে কথা না শোনা অবধি সবারই কৌতূহল বেড়ে উঠেছিল খুব। কুণ্ডুমশাই, সন্তোষবাবু, গোবর্ধন, ভোপাল ঘোষাল পর্যন্ত যখন ডাক্তারবাবুকে সেই কাহিনী বলার জন্যে পীড়াপিড়ি শুরু করে দিলে, তখন ডাক্তার মুখার্জি বাধ্য হয়ে সেই কাহিনী বলতে আরম্ভ করলেন। ডাক্তার মুখার্জি বললেন, দেখুন, ভূত আমি কোনোদিনই বিশ্বাস করতুম না, আজও যে পুরোপুরি করি তাও নয়। তবে আমার জীবনে এমন একটা অলৌকিক ঘটনা ঘটেছিল যার হদিশ আমি আজও পাইনি, এবং যার জন্যে আমার জীবনের মহামূল্য কয়েকটা বছর খেসারত দিতে হয়েছিল। সকলে উদগ্র আগ্রহে ডাক্তার মুখার্জির মুখের দিকে চেয়ে তার কাহিনী শুনতে লাগলেন। সমস্ত ঘরটায় তখন বেশ থমথমে ভাব। ওদিকে ঘরের বাইরে ধেয়ে বৃষ্টি আসাতে পরিবেশটা আরো জমাটি হয়ে উঠল। ডাক্তার মুখার্জি বলতে লাগলেন, বছর 15-20 আগে মেডিকেল কলেজ থেকে আমি পাশ করে বেরিয়েছিলাম। অতি অল্প দিনের মধ্যেই ডাক্তার হিসেবে সুনামও অর্জন করেছিলাম। তাই রোগীর সমাবেশ আমার কর্মজীবনের প্রথম অধ্যায় থেকেই বেশ ভালোভাবে শুরু হলো। দিবা রাত্রি নানান ধরনের রোগী নানা ব্যাধি নিয়ে আমার কাছে আসত। আমি তাদের যথাসাধ্য রোগমুক্তির জন্য চেষ্টা করতুম। বোধহয় নিরাময়ের সংখ্যা বেশি হওয়াতেই সকাল সন্ধে নানা স্থান থেকে আমার ডাক আসত। অনেক সময় বাধ্য হয়ে বলে দিতে হতো যে যাওয়ার সময় হবে না, আপনারা অন্য কোনো চিকিৎসককে ডাকুন। তাতে লোকে ক্ষুণ্ণ হতো ঠিকই, কিন্তু উপায় ছিল না। আমার বাড়ি আর ডিসপেন্সারি ছিল ভবানীপুরে। বিকেল বেলায় রোগী দেখে রাত 8টার মধ্যে সেখানে ফিরে আসতুম। তারপর ঘন্টাখানেক ওইখানে রোগী দেখে 9টা সাড়ে 9টার মধ্যে ওপরে চলে যেতুম, আর নামতুম না। এই ছিল সাধারণত প্রাত্যহিক নিয়ম। খুব জরুরি কেস থাকলে অবশ্য দেরি হয়ে যেত বা রাত্রিরেও বেরোতে হতো, কিন্তু সে কালী ভদ্রে। একদিন এমনই বর্ষা, সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ডাক্তারখানায় রোগীর সংখ্যাও বেশি নয়। 8:30টার মধ্যেই কাজ চুকে গেল। ডিসপেন্সারি থেকে কম্পাউন্ডারকে সকাল সকাল ছুটি দিয়ে বলে দিলুম, তুমি যাও, আজ আর এখন কেউ আসবে না মনে হচ্ছে। কম্পাউন্ডার চলে গেল। সেদিনের খবরের কাগজটা একটু চোখ বুলিয়ে নিয়ে ওপরে উঠতে যাব, এমন সময় হঠাৎ একটা লোক ডিসপেন্সারির বাইরেতে দাঁড়িয়ে আমাকে ডেকে বললে, ডাক্তারবাবু, একটু দয়া করে যদি আমাদের বাড়ি আসেন বড় ভালো হয়। আমার এক আত্মীয় মরো, কোনো ডাক্তারকে পাচ্ছি না, একবার চলুন। বাইরে যেখানে লোকটি দাঁড়িয়ে ছিল সেখানটায় আলো অত স্পষ্ট ছিল না। লোকটিকে বললুম, ভেতরে এসে বসুন, কি ব্যাপার আগে শুনি, তারপর যাওয়ার কথা হবে ক্ষণ।
লোকটি অনুনয় করে বললে, তার একটা পা খোড়া, বেশি উঁচু নিচু করলে কষ্ট হয়, তাই তাকে মাপ করতে হবে। নেহাত বিপদে পড়েই সে আমার কাছে ছুটে এসেছে। আমার কি মনে হলো ড্রাইভারকে ডেকে গ্যারেজ থেকে গাড়ি বার করতে বললুম। লোকটি বাইরেই দাঁড়িয়ে রইল। গাড়ি এসে দাঁড়াতেই লোকটি সামনের সিটে ড্রাইভারের পাশে গিয়ে বসল। আমি চাকরকে ডিসপেন্সারি বন্ধ করতে বলে গাড়ির পেছনে গিয়ে বসলুম। গাড়ি স্টার্ট দিলে জিজ্ঞাসা করলুম, কোথায় যেতে হবে? লোকটি বললে, বালিগঞ্জ সার্কুলার রোড। গাড়ি সেই দিকেই চলল। যেতে যেতে পাশ থেকে লোকটির মুখ দেখে আমি শিউরে উঠলুম। এ কি বিশ্রী চেহারা! মানুষের এরকম চেহারা হতে পারে, এ আমার ধারণার বাইরে ছিল। তাই তো, এই কদর্য লোকটার কথা শুনে যাওয়াটা কি ঠিক হচ্ছে? গাড়িটাকে ঘোরাতে বলবো নাকি? ইত্যাদি নানা কথা আমার মনে চলতে লাগলো। আবার সঙ্গে সঙ্গে কৌতূহলও হলো, দেখা যাক না কি হয়। সন্তোষবাবু এই সময় বলে উঠলেন, ওহ, আপনার সাহস আছে মশাই, রাত্রিরে একটা অপরিচিত লোকের সঙ্গে এভাবে যাওয়া খুব বাহাদুরির কথা। ডাক্তারবাবু একটু হেসে বললেন, দেখুন, আমরা ডাক্তার মানুষ, মানুষ বিপদে পড়েছে শুনলে মনটা ছ্যাদ করে ওঠে। যদি সময় মতো গেলে একটা প্রাণ বেঁচে যায়, এই ভাবনাটাই তখন বেশি হয়। তাছাড়া বরাবরই আমার সাহস ছিল খুব। গভীর রাত পর্যন্ত কতদিন একা কলেজে মরা নিয়ে কাটাকাটি করেছি, কোনো ভয় হয়নি। রাত্রে কত অন্ধকার ঘরে মুমূর্ষু রোগীকে দেখতে গেছি, চোখের সামনে কত মৃত্যু হয়েছে, তবু ভয় পাইনি কোনোদিন। তবে আজকের মতো ডাক কোনোদিনই আসেনি। রাস্তার আলো এত দূরে দূরে যে হেডলাইট ছাড়া গাড়ি নিয়ে এগোনো মুশকিল। জনহীন অন্ধকার পথ দিয়ে ঘুরে ঘুরে একটা বাগানের সামনে লোকটা গাড়ি রাখতে বলে নামবে। আমিও তার পিছু পিছু চলতে লাগলুম। বললুম, এখানে আলো টালো নেই দেখছি। লোকটি শুধু অস্ফুট স্বরে জবাব দিলে, আমার কিন্তু তখন মনটা বেশ দমে গেছে। ভাবলাম, তাই তো, লোকটার সঙ্গে রাত্রেবেলা এসে বোধ হয় ভালো করলুম না। কে জানি ওর মনে কি আছে। গুন্ডা ডাকাতও হতে পারে। অবশ্য দু একজন আক্রমণ করলে পালাতে পারবো, কিন্তু অজানা জায়গায় রাতের অন্ধকারে যদি বেশি লোক আসে তাহলে। পকেট হাতড়ে দেখলুম একটা ছুরি আছে, আর আছে একটা টর্চ। তাড়াতাড়ি দুটো জিনিসই দুহাতে বাগিয়ে ধরে টর্চটা জ্বেলে ফেললুম। কিন্তু দুর্ভাগ্য এমনই যে তার ব্যাটারির শক্তি প্রায় নিঃশেষিত হয়ে এসেছে তখন। অতি মিটমিট করে আলো বেরোতে লাগলো তা থেকে। তাই জ্বালিয়ে লোকটির অনুসরণ করলুম। বাগানের শেষ প্রান্তে একটি জীর্ণ প্রকাণ্ড বাড়ি, কিন্তু সমস্ত চুপচাপ, একটা আলো জ্বলছে না কোথাও। তখন আমার সত্যি কেমন গাটা ছমছম করতে লাগলো। যাক, দেখি কতদূর কি হয় বলে সেই লোকটাকে অনুসরণ করতে করতে একটা প্রকাণ্ড ভাঙা সিঁড়ির সামনে এসে পড়লুম। নির্বাক সঙ্গীটি অন্ধকারেই তরতর করে উপরে দোতলায় উঠে গেল। আমি টর্চের ক্ষীণ আলোয় ধীরে ধীরে পা ফেলে উপরে উঠে গিয়ে একটা বারান্দার সামনে গিয়ে দাঁড়ালুম। বারান্দার মধ্যেখানে একটা হলঘরের দরজা। মনে হলো সেই প্রকাণ্ড হলঘরটার শেষ দিকে মিটমিট করে একটা পিদ্দিম জ্বলছে, আর তারই পাশেতে একজন কে আপাদ মস্তক মুড়ি দিয়ে পড়ে আছে। যাই হোক, সেই রোগী কিনা কে জানে। আবার মনে হলো, খুন হয়নি তো? শেষকালে আমাকে ফ্যাসাদে ফেলবার জন্য হয়তো কোনো ষড়যন্ত্র করে নিয়ে এসেছে। এ তো মহা বিপদে পড়ল। কি করি তখন ভেবে পাচ্ছি না। বর্ষার ঝিমঝিম শব্দ ছাড়া মানুষের কণ্ঠের একটি আওয়াজও কোথাও নেই। আর লোকটি যে দোতলায় উঠে কোথায় গেল তারও কোনো হদিশ পেলুম না। তখন আমার শরীরে কুলকুল করে ঘাম দেখা দিয়েছে, কিন্তু তবু
জোর করে মনে সাহস আনবার চেষ্টা করছি আর ডাকছি, ও মশাই, কোথায় গেলেন? ও মশাই! কোনো সাড়া নেই কারুর। ঠিক এই সময় আবার টর্চের আলোটুকুও নিভে গেল। আমি তখন বুঝতে পারছি না যে এটা স্বপ্ন দেখছি না বিংশ শতাব্দীতে কলকাতার এক প্রান্তে একটি ভাঙা বাড়িতে অসহায় নির্বান্ধব অবস্থায় একমাত্র একটি জীবিত মানুষ আমি দাঁড়িয়ে আছি। সমস্ত শরীর তখন ঠকঠক করে কাঁপছে। কেবল মনে হচ্ছে চতুর্দিক থেকে যেন অশরীরী মানুষরা চাপা সুরে ফিসফাস কথা কইতে কইতে চলে যাচ্ছে। আবার তারপরেই মনে হলো, দূর, এসব মনের ভুল, নিজের মনের ভয়ের ছায়া। আসলে কোনো দুষ্ট লোকের পাল্লায় পড়েছি আমি। তবু একবার ডাক দিলুম, কিন্তু সে লোকটা কোনো সাড়া দিলে না। আমার গলার আওয়াজ শুনে হলঘরের মধ্যে সেই কম্বল ঢাকা লোকটি শুধু ক্ষীণ কণ্ঠে বলে উঠলে, ডাক্তার বাবু এসেছেন? আসুন এখানে, আমায় একটু দেখে যান তো। মানুষের কণ্ঠের সেই ক্ষীণ আওয়াজ পেয়ে আমি যে কি স্বস্তি পেলুম তা বলতে পারি না। সমস্ত ভয় আমার নিমেষে দূর হয়ে গেল। মনে হলো ওই অসহায় রোগী আমার আজকের দিনের শ্রেষ্ঠ বন্ধু। দ্রুতপদে আমি হলঘরের প্রদীপের কাছে এগিয়ে গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে দেখলুম লোকটি আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে পড়ে আছে। এর ভেতর থেকে কি করে কথা বললে তাও তো বুঝছি না। কাছে কোনো বসবার টুল বা চেয়ার ছিল না। উবু হয়ে বসে জিজ্ঞাসা করলুম, কি হয়েছে আপনার বলুন তো? কম্বলের ভেতর থেকে একটু বিকৃত স্বরে আওয়াজ এলো, কি জানি কি হয়েছে, একবার নাড়িটা দেখুন তো। বলেই সে একটি শীর্ণ হাত কম্বলের পাশটা থেকে বাড়িয়ে দিল। আমি তখনও বিশেষ লক্ষ্য করিনি যে হাতটি ধরতে যাচ্ছি সেটি কি, কিন্তু হাত ধরেই আমি চমকে উঠে দিদিমের আলোয় দেখলুম এ কার হাত? এ যে কঙ্কাল! শুধু চর্মহীন সাদা সাদা হাড়ের আঙুল আর কবজি আমার দিকে তুলে ধরেছে। ব্যাস, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে আমি সেখানেই পড়ে গেলুম। তার পরের ঘটনাগুলি কিছুই জানি না, সবই অপরের মুখ থেকে শোনা। কাহিনী শুনে সবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো, কিন্তু তারপর কি হলো সবারই ওই এক প্রশ্ন। ডাক্তারবাবু বললেন, তারপর আমি তো সেখানেই অজ্ঞান হয়ে পড়ে আছি। ওদিকে আমার ড্রাইভার শিবশরণ আমাকে 1 ঘন্টার মধ্যেও আসতে না দেখে খুব চঞ্চল হয়ে উঠল। তাই তো, এরকম তো কখনো হয় না। ডাক্তারবাবু অন্ধকারে এই বাগানের মধ্যে তাহলে কোথায় গেলেন? এই ভাবতে ভাবতে অবশেষে সে পাশের একটি বড় বাড়িতে গিয়ে সমস্ত ব্যাপার খুলে বললে। সেই বাড়ির লোকেরা বললে, তোমার মনি পাশের ওই ভাঙা বাড়িতে যেতেই পারেন না। ও বাড়ি বহুদিন ধরে তালা দেওয়া পড়ে আছে। বাড়িতে দুটো খুন হয়, তাই ওর ভাড়াও জোটেনি। অতএব ডাক্তারবাবু ওখানে যাননি, অপর কোথাও গেছেন। তুমি বিলকুল ভুল দেখেছ। ও হানাবাড়িতে ডাক্তারবাবু যাবেন কেন? শিবশরণ হলপ করে বললে, ডাক্তারবাবু ওইখানেই গেছেন। আমার গাড়ি ওই বাগানের গেটে রয়েছে, আপনারা দেখবেন, চলুন। সকলে তার কাকুতি মিনতি শুনে 10-12 জন চাকর দারোয়ান নিয়ে 2-3টে বড় টর্চ জ্বালিয়ে সেইখানে গেল। গিয়ে দেখলে সত্যিই তো বাড়িতে তালা দেওয়া নেই, দরজা খোলা পড়ে রয়েছে। তখন তারা একটু অবাক হয়েই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল। হলঘরে ঢুকেই তারা দেখলে আসবাবহীন শূন্য সেই কক্ষে শুধু আমি একা অজ্ঞান হয়ে পড়ে আছি। এরপর আমায় ধরাধরি করে সকলে বাড়ি নিয়ে আসে। শুনেছি 3-4 দিন আমার কোনো জ্ঞানই ছিল না। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরে এলেও
প্রায় আমি অজ্ঞান হয়ে যেতাম। তারও কিছুদিন পরে ভালো হয়ে উঠলেও আমার স্মৃতিশক্তি একেবারে নষ্ট হয়ে গেল। বাইরে থেকে সুস্থ দেখালেও মনে মনে কিরকম অস্বস্তি বোধ করতুম, কিন্তু কাউকে কিছু না বলে চুপচাপ থাকতুম। এখানকার চিকিৎসকেরা দেখে ফতোয়া দিলেন যে মেলাঙ্কোলিয়া বা বিষাদ রোগে ভুগছি আমি। কাজকর্ম আবার শুরু করলেই ধীরে ধীরে ভালো হয়ে যাব। সকলে আমায় ডাক্তারখানায় বসবার জন্য জেদ করতে লাগলো, কিন্তু আমার সেখানে বসবার আর ইচ্ছে হলো না। বাড়িতে আমার এক ভাইপো তখন সবে ডাক্তারি পাশ করেছে। সে বললে, কাকা চলো, তোমাতে আমাদের রুগী দেখব। তার কথায় বাধ্য হয়ে ডাক্তারখানায় আমি সকালবেলায় বসে রুগী দেখতে লাগলাম, কিন্তু কোনো প্রেসক্রিপশন লিখতুম না। একদিন সে কোথায় বেরিয়ে গেছে, তখন দুজন রোগী বুকের অসুখের চিকিৎসা করাতে আমার কাছে এলো। আমি পরীক্ষা করে তাদের দুজনকে প্রথমে একটা মিক্সচার খাবারের জন্য ব্যবস্থাপত্র লিখে দিয়ে বললুম, কম্পাউন্ডারকেই প্রেসক্রিপশন দেখান, দিয়ে দেব। রোগীরা প্রেসক্রিপশন নিয়ে কম্পাউন্ডারকে দিয়ে এলো, বললে একটু পরে ওষুধ নিয়ে যাবে। তারপর আরো কয়েকজন রোগীকে দেখে ব্যবস্থাপত্র লিখে দিলেন। খানিকক্ষণ পরে কম্পাউন্ডার হন্তদন্ত হয়ে ছুটে এসে আমার পাশের ঘরে ডেকে নিয়ে বললে, ডাক্তারবাবু আপনি কি করছেন? প্রত্যেকটি খাবারের ওষুধের সঙ্গে যেসব ওষুধ মিশিয়ে দিতে বলছেন সেগুলো তো প্রত্যেকটা সাংঘাতিক বিষ, এ কি করে দেওয়া যায়? তখন আমি আরো ভয় পেয়ে গেলুম, কি যে করব বুঝতে পারলুম না। কম্পাউন্ডার তখন আমার ভাইপোর ফিরে না আসা পর্যন্ত রোগীদের ওষুধ দিতে পারবে না বলে জানিয়ে দিলে। তারা তখনকার মতো বিদায় নিয়ে চলে গেল। এরপর থেকে আমায় আর ডিসপেন্সারিতে বসতে দেওয়া বোধহয় কারোরই সঙ্গত মনে হলো না। আমায় ভিয়েনায় পাঠিয়ে দেওয়ার জন্যে বাড়ির সকলে মতলব করল এবং আমার ভাইপো কোন এক বিখ্যাত চিকিৎসকের তত্ত্বাবধানে আমাকে সেখানে নিজে গিয়ে রেখে দিয়ে এলো। 3 বছর ধরে সেখানকার একজন সুবিখ্যাত মনস্তত্ত্ববিদ ডাক্তারের পর্যবেক্ষণে চিকিৎসাধীনে আমি রইলুম। তিনি শেষের 1 বছর আমাকে নিয়ে রুগী দেখতে বেরোতেন ও প্রেসক্রিপশন লিখতে বলতেন। ঠিক ঠিক লিখলে তিনি খুব উৎসাহ দিতেন আমায়। তারপর তিনি আমাকে প্রকৃত রোগমুক্ত করে ছেড়ে দিলেন। আশ্চর্য, স্মৃতিশক্তিও আমার ধীরে ধীরে ফিরে এলো। আবার চিকিৎসা ব্যবসা শুরু করলাম, আজও করছি। তবে রাত্রে পরিচিত লোক এসে ডাকলেও আমি আর সহজে যাই না। যদিও বা যেতে হয়, তখন সঙ্গে লোক নেই। সকলে হাঁ করে ডাক্তারবাবুর এই অলৌকিক কাহিনী যেন গিলছিল। ডাক্তারবাবু থামতে ভোপাল অনুসন্ধিৎসু হয়ে জিজ্ঞাসা করলে, আচ্ছা, এটা কি সম্পূর্ণ ভৌতিক ব্যাপার বলে আপনি মনে করেন? ডাক্তারবাবু বললেন, কি যে এ ব্যাপারটা আজও বুঝতে পারিনি মশাই। তবে এ ব্যাপার নিতান্ত সত্য, আর আমার জীবনে ঘটেছে তার প্রমাণ আপনারা আমার বাড়ির লোকের কাছ থেকে শুনতে পারেন। শিবশরণ ড্রাইভারও রয়েছে, সেও অনেকটা বলতে পারে। এ ভৌতিক কিনা জানি না, তবে অলৌকিক। দীনেশবাবু এই সময় বলে উঠলেন, যাক ভাই, এ নিয়ে আর তোমরা বেশি মাথা ঘামিও না। শেষকালে তোমাদেরও হয়তো ভিয়েনায় যেতে হতে পারে। সকলে হেসে উঠল। বাইরে তখন বৃষ্টি ধরে গেছে।